আমি সোমনাথ দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইরেটস অফ হ্যাপিনেস। তো আজকে 4th আগস্ট, তোমরা কবে ভিডিওটা দেখছো আমি জানি না, কিন্তু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে 4th আগস্ট, ফ্রেন্ডশিপ ডে। তো আজকে আমরা চলে এসেছি আমার খুব কাছের বন্ধু শর্মিষ্ঠার বাড়িতে। তো আমরা আজকে দুটো গল্প শুনবো। প্রথমে শুনবো শর্মিষ্ঠার কাছে তার একটা ভূতের গল্প, তারপরে আমরা প্রবীর কাকুর কাছে আরো একটা ভূতের গল্প সব বন্ধুরা শুনে নিয়ে আসবো। তো গল্পটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা আমি জানি না, কিন্তু গল্পটা শুনে কিন্তু আমার 3-4 রাত ঘুম হয়নি, মানে এতটাই ভয়ানক। ইয়েস। তো গল্পটা এমনিতে রিসেন্ট, কিন্তু স্টার্ট হয়েছিল কিন্তু বেশ 50 বছর আগে। ঠিক আছে, যে এখন ঠাকুমা বা দিদিমা, সে তখন ছিল নতুন বউ, আর তখন তার নতুন বিয়ে হয়েছে, পরের নিউ জব, সেই সূত্রে কলকাতায় নিউ হাউস। হ্যাঁ, আর যেরকম আমাদের হয়, এটা কলকাতার ঘটনা তো? কলকাতার, হ্যাঁ কলকাতার, মানে কোনো আইডিয়া আছে কলকাতার কোথার কোনো আইডিয়া আছে আমাদের? সেটা আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, সেটা আমাকে বলেনি ওরা। এখানে যখন বাড়িটা কেনার পর যেমন আমাদের হয় আর কি, গৃহ প্রবেশ, ওরকম পুজো হয়েছিল। এবার যে পুজোটা করেছিল একজন ভালো পুরোহিত আর কি, পণ্ডিত লোক, সে বলেছিল যে বাড়িটা তো তুমি কিনে নিয়েইছো, যদি তুমি না কিনতে সেই ক্ষেত্রে আমি বলতাম যে তুমি কিনো না। বাট একটা কিছু উনি সেন্স করেছিলেন, which will be revealed আস্তে আস্তে। ঠিক আছে, তো বলেছিল যে কিনে নিয়েইছো, কিন্তু ঘুণাক্ষরেও কোনোদিনও তুমি জবা গাছ যেন চৌকাট, বাড়ির চৌকাট পার না হয়। কিন্তু ওদের কালী পুজো কিন্তু হতো, ঠিক আছে, তো বলতো যে কালী পুজো তোরা কর, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফুলটা বাইরে থেকে এনো, জবা গাছ যেন বাড়িতে না লাগানো হয়, এটা বলেছিল। এবার বুড়ো পুরোহিত অনেকদিন আসেনি, 3-4 বছর হয়ে গিয়েছে। এবার ওদের একটা লাগোয়া ওদের একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে কিন্তু অনেক সব ফুল ফলের সব গাছ ছিল। এবার একা এই জবা ফুল কেনার জন্য রোজ যে ওর বর ওকে ভোরবেলা উঠে জবা ফুল কিনতে যেতে হতো। আর তখনকার দিনে কলকাতা শহর হলেও জবা ফুল বা যে ফুলই হোক, ফুল কেউ কিনতো না। হ্যাঁ, গাছ ছিল সবার বাড়িতে, যে যে গাছ থাকতো। হ্যাঁ, ঠিক আছে, তো এটা একটা পয়েন্ট অফ ইরিটেশন ওর হয়েছিল যে শুধু জবা ফুলের জন্য কিনতে হচ্ছে, অত দূর গিয়ে ওকে আসতে হচ্ছে। তো একদিন কি করলো, বরটা বউটাকে কিছু না বলেই জবা গাছের চারা এনে বাগানের দিক থেকে ঢুকে বাগানে জবা গাছটা লাগিয়ে দিল। জবা গাছ, হ্যাঁ, ঠিক আছে। এবার তাতে বউ তো একদম খোঁচে গিয়ে বলো, তোমাকে আমি 1000বার করে বললাম, বারণ করেছিল, করে বলে দিয়েছিল তুমি যাই করো জবা গাছ তুমি লাগাবে না, ঠিক আছে। তো ও বললো যে আরে বাড়ির চৌকাট তো পার হয়নি, ও তো আমি ওই হোয়াট দ্য লুপহোল খোঁজার চেষ্টা করছিল আর কি। তো হোয়াট দ্য পুরোহিত মেন্ট ওয়াজ দ্যাট, যে তুমি এই যে প্রপার্টির যে গন্ডিটা সেটা যাতে পার না হয়। ও বলছে যে আমার তো বাড়ি থেকে হয়নি, ওটা আউটসাইড দ্য হাউস আর কি, এরকম একটা লুপহোলও খুঁজে নিয়েছিল। তো ঠিক তার পরের দিন ওই বুড়ো পুরোহিত আবার হঠাৎ করে প্রকট হলো, ঠিক আছে, এসে বলছে যে হ্যাঁ রে মা, তোকে আমি এতবার করে বললাম, তুই সেই ওটা করলি, তুই গাছটাকে তোকে লাগাতেই হলো। তখন ও বললো যে না, ক্ষমা করে দিন, আমি ঠিক না এটা বুঝিনি। বলে যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন তো আর কিছু করার নেই। আচ্ছা, একটা ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, উনি জানলেন কিভাবে যে গাছ লাগানো হয়েছে ঘরের মধ্যে? দ্যাট ইজ আ কোয়েশ্চন, মানে এই কোশ্চেনের অ্যানসার আমাদের কাছে নেই। ঠিক আছে। তো এবার উনি আরেকটা উপদেশ দিলেন যে যা হয়েছে হয়েছে, তোদের বাড়িতে একটা বাস্তুশাক আছে, সেটাকে যেন কোনোভাবেই আঘাত বা মেরে ফেলা না হয়। কিন্তু আলাস তার কিছুদিন পরে আর কি রান্নাঘরে একটা সাপ বের হয়।
সেই বাস্তুসাপই তখন ওখানেতে একটা কাজের লোক ছিল। আচ্ছা, সে তো এইসব কিছু তার কোনো আইডিয়া নেই। সে সাপ দেখে ওরে বাবা রে করে সামনে সিংহরা ছিল, সিংহরা দিয়ে ইমিডিয়েটলি খেতে দিয়েছিল। তো দুটো ছিল, দুটো দেশি, মানে দুটো ব্যারিয়ার ছিল, দুটো ব্যারিয়ারই চলে গেল। এর কিছুদিন পরই যে হাজবেন্ড আর কি লোকটা মারা যায় অ্যাক্সিডেন্টে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে কিছু উৎপাত স্টার্ট হয়, মানে ঘরে জিনিস আপনি আপ সরছে, দরজা খুলছে, এইসব হচ্ছে, মনে হচ্ছে যেন একটা ঘুর করছে। তো এইসবের পর এই যে বউটা সে কিন্তু ওই পুরোহিতের খোঁজ করে। তখন সে জানতে পারে যে পুরোহিত মারা গেছে। পুরোহিত তো মারা গেল তখন? পুরোহিত, হ্যাঁ, ওনার বয়স হয়েছিল, সে হয়তো ন্যাচারাল ডেথ বলতে, হ্যাঁ, কিন্তু we don't know if there is any, তো এরকম একটা অল্টারনেট আরেকজন ছিলেন, তো ওনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। উনি বললেন যে হ্যাঁ, যা যা উপদেশ দেওয়া হয়েছিল সেগুলো একদমই ঠিক। এই বাগানেতে একজন ব্রহ্মদত্তী ছিল, হ্যাঁ ছিল, যে ওখানে থাকতো। এবার জবা গাছটা কোথাতে কি হয়েছে তার আর ওখানে স্থান নেই। আচ্ছা, তাই জন্য সে ঘরে ঢুকতে চাইছিল। তারপরে ওই যে সাপটা ওয়াজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিং দ্য বাউন্ডারি। ওইটাও যখন আর থাকলো না তখন ও ক্ষতি করা স্টার্ট করলো, রক্ষা কবচ ভেঙে গেল, ক্ষতি করা স্টার্ট করলো। কিন্তু এখন উপায় কি? উনি বললেন যে প্রত্যেক শনিবার ছাদের একটা কোণাতে 2 পিস পাঁঠার মাংস আর ভাত ওকে একটা কোণাতে খেতে দিতে হবে। ওকে যদি ওরকম ভাবে খেতে দেওয়া হয় ওর পছন্দের জিনিস, তাহলে ও বুঝবে যে এইটাই আমার জায়গা, আমি এখানেই থাকবো, আমি এটার বাইরেতে আমি অন্য কোথাও যাব না। তো এটা উনি করতে স্টার্ট করলেন। তারপর থেকে কোনো উৎপাত নেই। এই করে গল্প কি এখানেই শেষ? না, গল্প এখানে জাস্ট হয়তো ইট ওয়াজ জাস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। ওকে, তো এবার এই করে কিন্তু এরপরে কিন্তু ওনার কোনো ত্রুটি হয়নি। প্রত্যেক শনিবার রিলিজিয়াসলি যাই হয়ে যাক না কেন, ওদের খাবার থাক না থাক 2 পিস মাংস ভাত ছাদের কোণাতে কিন্তু দিতেন উনি রেগুলারলি। ঠিক আছে, ওনার বোধহয় একটা কি দুটো ছেলে মেয়ে ছিল। ওকে, তারা এবার আস্তে আস্তে বড় হলো, বিয়ে থা হলো, নাতি নাতনি হলো, তারা সবাই ছেড়ে অন্যান্য স্টেটে চলে গিয়েছে। এবার করোনা আমাদের লাইফে, ঠিক আছে, কদিন আগে কোভিড রেক্ট হ্যাভক। তো সেই টাইমে কি হলো, এখানে তো যে বউ সে এখন হয়ে গেছে বুড়ি, তো শি লিভস অ্যালোন হিয়ার উইথ দ্য গোস্ট। তো এবার ওনার ছেলে মেয়ে বললো যে তুমি এরকম একা থেকো না, এখানে তুমি আমাদের এখানে চলে এসো। তো শি মুভ টু ব্যাঙ্গালোর টু লিভ উইথ her children আর কি, ঠিক আছে। এবার শি মুভ টু ব্যাঙ্গালোর, লিভড হ্যাপিলি ফর দ্য টাইম শি ওয়াজ। তারপর ওরা এখানে আসতে ইচ্ছে করছে না, বয়স হয়ে গেছে, আবার এখানে একা থাকা, ভূতকে খেতে দেওয়া, আর কি ইচ্ছে হয় এসব করতে। ও প্ল্যান করলো যে আমি এখানে একবার আসবো উইথ মাই গ্র্যান্ডসন, এসে সব এখানে বিক্রি বাট্টা করে দিয়ে আই উইল গো ব্যাক টু ব্যাঙ্গালোর টু লিভ উইথ মাই ডটার। ওখানেই চলে যেতে চাইছে, ওখানেই একদম মুভ করবে। তো যখন ওরা দুজন যখন বাড়িতে ঢুকছে, ঢোকার মাত্রই দেখে যে ডাইনিং টেবিলের ওপর একটা ছায়া বসে আছে। ডাইনিং টেবিলের উপর বসে আছে? হ্যাঁ, মানে সেই ছায়ামূর্তি একটা, বুঝতে পারছিল না, কিন্তু দেন দে রিয়েলাইজ যে এত এই যে 2 ইয়ার্স ছিল না, ও অপেক্ষা করেছিল, ও এতদিন খাবার পায়নি, এখনো প্রচন্ড রেগে আছে, ভীষণ উৎপাত স্টার্ট হয়েছে, ছোড়াছুড়ি হচ্ছে, এইসব হচ্ছে। তারপর আস্তে আস্তে আবার ওই পাঁঠার মাংস দেখতে ট্রিক, মাংস খাওয়ার পর হি ওয়াজ নো মোর হ্যাংরি। তো ওইটাই আর কি, যে যেই আবার ও খেতে দিতে স্টার্ট করলো, আবার ও
শান্ত হয়ে নিজের জায়গায় ফিরে গেল। কিন্তু জিনিসটা হচ্ছে যে ও বাড়িটা যদি কেউ কেনেও তাকেও এটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো কি হলো, এই বাড়ির ভবিষ্যৎ কি হলো? প্রমোটারকে বললে কেউ এই বাড়িতে কিছু করতে চাইছে না, সবার তো প্রাণের ভয় আছে, তো তাই এই বাড়িটা কলকাতার বুকে একটা বাড়ির এই অবস্থা। হ্যাঁ, তাই আমি এবার এক্স্যাক্টলি কোথায় আছে আই ডোন্ট নো, কিন্তু কলকাতা বা গ্রেটার কলকাতার কোন একটা বাড়ি আছে উইথ গার্ডেন which is being offered at a very low rate. তো আপনাদের তো সাবস্ক্রাইবাররা তোমরা যদি জানো কোথায় এই বাড়িটা তাহলে তোমরা জানাতে পারো, কারণ আমার তো জানা নেই, আমার বন্ধুরও জানা নেই। এটা শোনা গল্প, তো এটাকে সেই হিসাবেই ট্রিট করো। আর কারুর যদি অতটা কারেজ হয় যে আমি এটা কম দামে বাড়ি কিনে তুমি যদি ভূতের সাথে সংসার করতে পারো তাহলে পরে ইউ আর মোস্ট ওয়েলকাম, গো দেয়ার স্টে। কিন্তু তো কন্টাক্ট শর্মিষ্ঠা ফর দ্যাট। No, I don't know anything. Okay. Thank you. এখন আমরা প্রবীর কাকুর মুখে আরেকটা ভূতের গল্প শুনে নেব। তোমরা যখন আমার কাছ থেকে ভূতের গল্প শুনতে চাইছো, আমি তোমাদেরকে আজকে একটা আমার জানা সত্যি ঘটনা, আমার ঠাকুমার বাড়ির গল্প তোমাদেরকে আজকে এটা শোনা। আমার ঠাকুমার বাড়ি বলে রাখি তেলনিপাড়ায় চ্যাটার্জি পরিবারের তারা জমিদার বাড়ি। তেলনিপাড়াটা কোথায়? তেলনিপাড়াটা হচ্ছে ওই চন্দননগর, তার পাশে হচ্ছে তেলনিপাড়া। হ্যাঁ, আরো বললে সুবিধা হবে, মাঝখানে একটা ছোট্ট কালভার্টের ওপর একটা ব্রিজ আছে। ওপারটা হচ্ছে চন্দননগরের যারা হচ্ছে ফরাসিদের অঞ্চল, আর এপারটা হচ্ছে ইংরেজদের অঞ্চল ছিল। আমি যে সময়কার কথা বলছি, আজ থেকে প্রায় আনুমানিক 200 বছরের কিছু বেশি হবে সেই সময়কার ঘটনাটা আমি বলছি। তো আমার ঠাকুমার বাপের বাড়ি সেটা হচ্ছে জমিদার বাড়ি। তো সেখানে তখন জমিদার ছিলেন আমার ঠাকুমার জ্যাঠামশাই। ঠিক আছে, উনি খুব দুর্দান্ত প্রতাপ জমিদার ছিলেন আর খুব গোঁড়া ব্রাহ্মণ ছিলেন। আর সেই সময় এখনকার মতন সমাজ ছিল না, তখন ছিল খুব রক্ষণশীল সমাজ, মানে জাত পাত উঁচু নিচু এইসব ভেদাভেদ তখন ছিল। আর যারা উচ্চ বর্ণের যারা ব্রাহ্মণ বা এই ধরনের, তাদের একটা দাপট ছিল। তার উপরে জমিদার আর ঠাকুমার আমার ঠাকুমার যে জ্যাঠামশাই তিনি গোড়া ব্রাহ্মণ ছিলেন, দুর্দান্ত প্রতাপ জমিদার। তো উনি যখন প্রতিদিন সকালবেলা গঙ্গা স্নানে যেতেন, তখন খড়ম পায়ে যেতেন, আবার আসতেন যখন স্নান করে খড়ম পায়ে ফিরতেন। সঙ্গে জমিদার মানুষ, ছাতা ধরার লোক, ওনার কিছু জিনিসপত্র কাপড় জামা ধরার লোক সঙ্গে যাওয়া আসা করত। মানে এলাহি ব্যাপার, জমিদার মানুষ তার মধ্যে তাপুটে। তো সামনে যাওয়ার পথে যদি কেউ পড়ে যেত তাদেরকে সরিয়ে দিত ওখানকার যারা ওর সঙ্গে যারা লোক রয়েছে তারা। এরকম অবস্থা চলতো প্রতিদিন। তারপর স্নান করে এসে উনি প্রথমে পুজোতে বসতেন, তারপরে অন্যান্য কাজ। এরকম অবস্থায় একদিনের ঘটনা, উনি যখন ফিরছেন স্নান করে, তখন ওনার সঙ্গে যে লোক তারা বলছে, ভাই এই সরে যাও, জমিদার বাবু আসছেন। তখন যাদেরকে বলেছে তাদের মধ্যে থেকে একজন বলে রয়েছে যে ওরকম ব্রাহ্মণ অনেক দেখা আছে। কি এমন ব্রাহ্মণ
যে সরে যেতে হবে রাস্তা থেকে, মানে পেছনে কথা বলেছে, পেছনে না, জোরে ওনাকে শুনিয়ে বলেছে। তখন উনি খুব রেগে গিয়ে, তখন যে এরকম ধরনের কথা ওনাকে কেউ বলতে পারে ওনার জমিদারিতে, ওনার বাড়ির কাছে, এটা উনি সহ্য করতে পারেননি। রেগে মেগে তখন খুব মূর্তি ধরে এতে বাড়িতে উঠে, দোতলা ছাদের ওপর উঠে, মাথায় পইতে জড়িয়ে ঝাঁপ দিয়ে, মানে উনি আত্মহত্যা করলেন তখন, মানে এই একটা কথার জন্য উনি আত্মহত্যা করলেন। আমার প্রজা আমাকে এরকম। তোমরা শুনতে পাচ্ছ কতটা একটা লোকের আত্মাভিমান হতে পারে, যে একজনের কথার জন্য তিনি আত্মহত্যা করলেন। এই ঘটনা হয়ে যাওয়ার পর, কিছুদিন কেটে যাওয়ার পর, ওনার পুত্রবধূ ওনারই ঘরে, ওনারই খাটেতে তার সন্তানকে নিয়ে ওখানে বসেছিল সন্ধ্যের পরে। তখন সূর্যের আলো চলে গেছে ঘরে, তখন তো ইলেকট্রিকের আলো টালো নেই, তখন ওই তেলের প্রদীপ টদীপ এরকম ধরনের জিনিস তখন জ্বলছে, বা লণ্ঠন জ্বলছে, এই ধরনের আলো ছিল। সঙ্গে যেরকম হয় সেই বাড়ির সন্তানের পুত্রবধূ, তাকে সেবা করার জন্য তো লোকজন থাকে, তো তখন ওইখানে সেবা করার জন্য একজন দাসী ছিল, তো সে দাঁড়িয়েছিল। তো আর তখন ওই বৌমা সে তখন বললো যে, আরে তুই একটু বাচ্চাটাকে খেয়াল রাখিস, ও ঘুমোচ্ছে, খেয়াল রাখিস, ছোট বাচ্চা, আমি একটু নিচেতে যাচ্ছি, কিছু দরকার ছিল। সে একতলায় নিচে নেমে গেল। দাসী দেখলো ঘরে কেউ নেই, অনেকক্ষণ ধরে তো কাজকর্ম করছে, দাঁড়িয়ে আছে, পাটা ধরে গেছে, পা ব্যথা হচ্ছে, কিছু বিশ্রাম করার জন্য, পাটাকে রেস্ট দেওয়ার জন্য তখন সেই খাটে গিয়ে ওই খাটেতে গিয়ে বসল। ওই খাটটা ছিল ওই জ্যাঠামশাইয়ের, আমার ঠাকুমা জ্যাঠামশাই, গোড়া ব্রাহ্মণ। ওরকম। আর খাটটার বৈশিষ্ট্যটা পরে বলছি। খাটটা যেই বসেছে, সঙ্গে সঙ্গে দেখে, তখন দেখে সামনে এক বিশাল লম্বা চওড়া কাঁধ ওর সামনে দাঁড়িয়ে আছে, মানে রাগে তেজেতে কেটে পড়ছে, উগ্র মুখ, বলছে যে তোর এত বড় সাহস, তুই আমার খাটেতে তুই বোসেছিস, ওর খাটেতে বসার দুঃসাহস দেখিয়েছে, সেই জন্যে ও তখন ওকে বলছে চুলের মুঠি ধরে, ও তো ভয় পেয়ে গেছে, ওর চুলের মুঠি ধরে সমস্ত দেয়ালেতে ওকে রগড়াতে আরম্ভ করেছে, মুখ ধরে দেয়ালেতে রগড়াতে আরম্ভ করছে, আর ও চিৎকার করছে দাসী যে বাঁচাও বাঁচাও বাঁচাও। আশেপাশে ঘর থেকে লোকে ছুটে আসছে, নিচ থেকে ছুটে আসছে, ওরকম চিৎকার শুনে কি হলো কি হলো। আর তখন এসে দেখে পড়ে আছে, প্রায় অজ্ঞান অবস্থা, মুখ রক্তাক্ত। তখন যে কি হয়েছে তোর, কি হয়েছে? তখন বলছে যে আমার এরকম একজন পুরুষ মানুষ এসে আমাকে এরকম ভাবে ধরে এই কথা বলে আমাকে আমার দেয়ালে মুখ রগড়ে দিয়েছে। তখন ওই ঘরেতেই একটা অয়েল পেন্টিং ছিল, একটা বসে সেটা দেখে বলছে, মানে উনি মূর্তি ধারণ করে ওনার যে খাটে অন্য জাতের বসার ছিল, আর ওই খাটটার বৈশিষ্ট্য হচ্ছে বিশাল বড় খাট, খুব কারুকার্য করা, পালঙ্ক যাকে বলে, আর ওইটা হচ্ছে মেহঙ্গানি কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, ওই খাটটা আমরা দেখেছি।
তারপরে কাকু ওই গল্পের কোনো পরে আর কিছু শুনতে পেয়েছো বা এরকম কিছু? হ্যাঁ, যারা ওনার ওই যারা বংশধররা যারা রয়েছে তারা বলে যে হ্যাঁ আমরাও ওই ঘটনা শুনেছি, সেই কাগজ এখনো রয়েছে। আর অন্যান্য যারা পুরনো লোক তারাও বলে যে আমরা এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা শুনে নিলাম প্রবীর কাকুর মুখে ব্রহ্মদৈত্যের গল্প। সো বন্ধুরা, কথার খেয়ালের এই প্রথম এপিসোড তোমাদের যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমি ফিউচারে কথার খেয়ালেতে আরও এরকম অনেক সাবস্ক্রাইবারের গল্প নিয়ে আসবো। তো কোনো সাবস্ক্রাইবারের কোনো রকমের গল্প যদি বলার থাকে আমাদের চ্যানেলে, প্লিজ যেন আমাকে কন্ট্যাক্ট করে। থ্যাংক ইউ।